নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার বই পড়ুন বইকে ভালোবাসুন চ্যানেলের সকল শ্রোতা বন্ধুদের শুভ বিজয়া দশমীর প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আজ আমি আপনাদের পড়ে শোনাবো লেখক জয়দীপ চক্রবর্তীর লেখা একটি ভৌতিক ছোট গল্প, স্কুলের টানে। শুনতে থাকুন। স্কুলের টানে। রামগোপালপুর জায়গাটা সম্পর্কে মনে মনে বেশ একটু দুশ্চিন্তাই ছিল সোমনাথের। এক, বাড়ি থেকে যাতায়াত করার মতো দূরত্বে জায়গাটা নয়, তার উপর এদিকে আগে কখনো আসাও হয়নি তার। জায়গাটা গ্রাম না শহর, রাস্তাঘাট, জল, বিদ্যুৎ আদৌ চলনসই কিনা কিছুই জানা ছিল না। আসলে কাউন্সেলিং এর সময় খানিকটা ঝোঁকের মাথাতেই রামগোপালপুর হাই স্কুলের নামটা বেছে নিয়েছিল সোমনাথ। এছাড়া তার হাতে খুব একটা ভালো বিকল্প অবশ্য ছিলও না। আর প্যানেলে শেষের দিকে নাম থাকায় ভালো ভালো স্কুলগুলো আগেই হাতছাড়া হয়ে গিয়েছিল। এই স্কুলটা বাদ দিলে বাকি যে কটা স্কুল পড়েছিল তার সব কটাই একেবারে সেই সুন্দরবনই। সোমনাথের বাবা অবশ্য বলেছিলেন, ঘর বাড়ি ছেড়ে ওই অত দূরে একলাটি পড়ে থাকার কোনো দরকার নেই। কেটে কুটে সামনের বছর আবার পরীক্ষায় বসে বরং কাছাকাছি কোনো স্কুলে যদি চাকরি পাও সেই চেষ্টাই করো। সোমনাথ কথা শোনেনি। আসলে এই বাজারে পাওয়া চাকরি ছেড়ে দেওয়ার সাহস তার হয়নি। রামগোপালপুর এসে অবশ্য সোমনাথের অস্বস্তি কেটে গেল। জায়গাটা শহর থেকে দূরে বটে, তবে অজপাড়াগা মোটেই নয়। রাস্তাঘাট এখানে যথেষ্ট ভালো। হাট বাজার দোকানপাটেরও কোনো অভাব নেই। এমনকি বিদ্যুৎ ও টেলিফোন লাইনও এ গ্রামে এসে গিয়েছে বেশ কয়েক বছর আগেই। সোমনাথের সবচেয়ে ভালো লেগে গেল স্কুলটা। প্রায় শতাব্দী প্রাচীন স্কুলটার এলাকায় বেশ নামডাক আছে। স্কুলের বিল্ডিং টিল্ডিং গুলো বেশ বড় বড়। স্কুল কম্পাউন্ডের মধ্যে ভারী সুন্দর একটা ফুলের বাগানও রয়েছে। আর স্কুলের পেছনে রয়েছে একটা মস্ত পুকুর। স্কুলের উত্তর দিকে খেলার মাঠ, আর মাঠের ওপাশে আম কাঁঠালের বিশাল বাগান। এখানে চাকরি করার সমস্যা বলতে একটাই, তা হলো সোমনাথের থাকার জায়গা। রামগোপালপুর বর্ধিষ্ণু হলেও আদপে তো গ্রামই, কাজেই ভাড়ায় বাড়ি পাওয়াটা এখানে বেশ মুশকিল। তবে যেদিন চাকরিতে যোগ দিতে এলো সোমনাথ, তার এ সমস্যাও সহজেই মিটে গেল। স্কুলের প্রধান শিক্ষক বিনয়বাবু মানুষটা বেশ অমায়িক। সোমনাথের সমস্যার কথা শুনে তিনি প্রস্তাব দিলেন যে স্কুলের একটা ঘর গুছিয়ে টুছিয়ে নিয়ে দিব্যি থেকে যেতে পারো। সোমনাথ প্রথমটা একটু দোনমনো করেছিল, কিন্তু বিনয়বাবু তার সংকোচ কাটিয়ে দিয়ে বলেছিলেন, আমাদের স্কুলে একটা রীতি বলতে পারো সোমনাথ। এর আগে ও ঘরে প্রায় 40 বছর কাটিয়েছে সদানন্দ বাবু। বছর 3 আগে রিটায়ার করে নিজের দেশ বর্ধমানে ফিরে গিয়েছেন তিনি। তারপর থেকে ফাঁকাই পড়ে আছে ঘরটা। স্বচ্ছন্দে তুমি এখন সেটা দখল নিতে পারো। এরপর আর কথা চলে না। অতএব স্কুলেরই একটা পুরানো ঘরে সদানন্দ বাবুর পরিত্যক্ত তক্ত বসে নতুন করে বিছানা পেতে ফেলল সোমনাথ। রামগোপালপুরে ক্রমশই থিতু হচ্ছিল সোমনাথ। গ্রামেরই একজন বয়স্কা মহিলা সকালবেলা এসে
তার ঘরদোর পরিষ্কার, রান্না বান্না করে দিয়ে যায়। সোমনাথ তাকে অনেকবার বলেছিল সন্ধ্যার পরে আরেকবার এসে রাতের রান্নাটাও করে দিয়ে যাও, কিন্তু মহিলা কিছুতেই রাজি নয়। তার স্থির বিশ্বাস এই যে না না বাবু, এ স্কুল বাড়িতে ভূত আছে, কাজে সন্ধ্যার পর এখানে আর আমি আসতে পারবো না বাবু। এই লোকগুলোকে দেখলে খুব মজা পায় সোমনাথের। এই একবিংশ শতাব্দীতেও কি অদ্ভুত অন্ধ সংস্কারের জালে জড়িয়ে রয়েছে এরা। সোমনাথ নিজে বরাবরই ডাকাবুকো ছেলে। ভূত প্রেত দত্তিদানয় কোনো দিনই বিশ্বাস নেই তার। কাজেই স্কুল বাড়িতে প্রেতের অস্তিত্বের গল্প তার মনে রেখাপাত করেনি বিন্দু মাত্র। তবে একটা কথা স্বীকার করতে দ্বিধা নেই তার, এই এত বড় স্কুল চত্বরের এক কোণে একলাটি এই ঘরে থাকতে মাঝে মাঝে একটা অদ্ভুত অস্বস্তি হয় তার মনের মধ্যে। সে অবশ্য জানে যে এই অস্বস্তি আসলে একাকিত্বজনিত এবং আপাতত এর হাত থেকে তার মুক্তিও সম্ভব নয়। সুতরাং এ তাকে মানিয়ে নিতেই হবে। তবে রাত্রিবেলা মাঝে মাঝে কিছু অদ্ভুত শব্দ কানে আসে তার। কখনো কখনো মনে হয় কারা যেন তার আশপাশ দিয়ে চলাফেরা করে বেড়াচ্ছে ধীর পায়ে। মাঝে মধ্যে তারা যেন ফিসফাস কথাও বলে নিজেদের মধ্যে। একদিন মাঝরাতে ঘুম ভেঙে যেতে স্পষ্ট মনে হয়েছিল সোমনাথের, জ্যোৎস্না রাতে চাঁদের আলোর সঙ্গে মিশে গিয়ে কারা যেন খোলা জানালা দিয়ে এক দৃষ্টে তাকিয়ে আছে তার দিকে। ধর্মর করে বিছানার উপর উঠে বসলো সে। না, কাউকে অবশ্য চোখে পড়েনি তার, কিন্তু একটা অদ্ভুত বিপন্নতা বোধ যেন আজকাল তার মনটাকে চেপে ধরে মাঝে মধ্যে। সেও কি তাহলে এই গ্রামের লোকগুলোর মতো ভূত প্রেতের অস্তিত্বে বিশ্বাসী হয়ে উঠেছে নিজের অজান্তেই? একলা থাকতে তার সাহসী মনটাও কি দুর্বল হয়ে পড়েছে ক্রমাগত? নিজের অস্বস্তি কাটানোর জন্যই একদিন অফ পিরিয়ডে বিনয়বাবুর ঘরে বসে তাকে সরাসরি জিজ্ঞাসা করলো সোমনাথ, স্যার, আপনি ভূতে বিশ্বাস করেন? হঠাৎ অবাক হয়ে জিজ্ঞেস করলেন বিনয়বাবু। না, মানে এমনি, আসলে ছেলেবেলা থেকে ভূতের গল্প এত শুনে এসেছি। বিষয়টাকে একটু হালকা করার চেষ্টা করলো সোমনাথ। তোমার কি স্কুলের ওই ঘরটায় থাকতে কোনো অসুবিধে হচ্ছে সোমনাথ? অত্যন্ত সিরিয়াস গলায় তাকে হঠাৎ জিজ্ঞেস করলেন বিনয়বাবু। কেন বলুন তো? সোমনাথ কৌতূহলী হলো। তার কেন যেন মনে হলো বিনয়বাবুর এই প্রশ্নটার আড়ালে কি একটা রহস্য যেন লুকিয়ে আছে। আসলে এত বড় স্কুল চত্বর, একেবারে একলাটি থাকো তুমি। আমার মনে হচ্ছে আপনি আমার কাছে কিছু একটা লুকানোর চেষ্টা করছেন স্যার। সোমনাথ গম্ভীর স্বরে বলল। ঠিক তা নয়, তবে আসলে এই স্কুল সম্পর্কে নানা জনে নানা কথা বলে। আমি শুনেছি। শুনেছ? বিনয়বাবু চুপ করে গেলেন। সোমনাথের কথার পরে আর কথা বললেন না। সোমনাথই কথা বলল আবার।
আপনি এসব কথায় কোনো গুরুত্ব দেন নাকি? তা কিছুটা দেবই কি। সোমনাথকে অবাক করে দিয়ে বললেন বিনয়বাবু। সোমনাথ হেসে বলল, আপনি নিশ্চয়ই মজা করছেন আমার সঙ্গে স্যার। হুম, বলে মাথা নাড়লেন বিনয়বাবু। আপনি সত্যি ভূতে বিশ্বাস করেন? এত পড়াশোনা করার পরেও? এই 2008 সালে? হাসতে হাসতে বলল সোমনাথ। করি হে, বিশ্বাস না করে উপায় নেই বলেই করি। কেন উপায় নেই? অবাক হয়ে জিজ্ঞেস করলো সোমনাথ। যাজ্ঞে ওসব কথা। সোমনাথের প্রশ্নটা এড়িয়ে গিয়ে উঠে দাঁড়ালেন বিনয়বাবু। ক্লাসগুলো সামনে থেকে একবার চক্কর দিয়ে আসি। হাজার হোক ক্লাসগুলো ঠিকঠাক চলছে কিনা মাঝে মাঝে দেখে আসাটা আমার কর্তব্য। আর এ স্কুলে কর্তব্যে গাফিলতি করার হ্যাপা অনেক। কয়েক জোড়া চোখ সব সময় আমাদের উপর লক্ষ্য রেখে চলছে হে, ফাঁকি দিলে রক্ষে নেই। বলতে বলতে ঘর থেকে বারান্দায় পা রাখলেন বিনয়বাবু। কিছুক্ষণ বোকার মতো সেখানে চুপ করে দাঁড়িয়ে রইল সোমনাথ। বিনয়বাবুর মতো মানুষরাও যে কেন এমন কুসংস্কারে আচ্ছন্ন হয়ে থাকেন তার কোনো ব্যাখ্যাই খুঁজে পেল না সে। ক্লাস শেষের ঘন্টা পড়তে সোমনাথ তার স্টাফ রুমের দিকে এগোলো পরের ক্লাসটা কোথায় তা দেখে নেওয়ার জন্য। সন্ধ্যার পর ঘরের মধ্যে একলা চুপ করে বসেছিল সোমনাথ। এই সময়টা বড্ড খারাপ লাগে তার। কথা বলার একটাও লোকজন নেই। স্কুল ছুটি হয়ে যাওয়ার পর থেকেই এই এলাকাটা কেমন যেন নিঝুম হয়ে যায়। থমথমে করতে থাকে চারিদিক। মাত্র দিন 20 হয়েছে এখানে এসেছে সে। স্থানীয় লোকজনের সঙ্গেও তেমন আলাপ পরিচয় জমে ওঠেনি এখনো। সময় কাটানোর জন্য সন্ধ্যের পর মাঝে মাঝে একলা হাঁটতে হাঁটতে সে রামগোপালপুর বাস স্ট্যান্ডের দিকেই চলে যায়। ওদিকটা বেশ জমজমাট। রাতের খাবারটা মাঝে মধ্যে ওখান থেকেই কিনে নিয়ে চলে আসে। 2-4 জন লোক ইতিমধ্যেই চিনে গিয়েছে তাকে। রাস্তায় দেখা হলে মাস্টার মশাই বলে বেশ খাতির টাতিরও করে। আজও একবার বাইরের দিকে বেরোবে ভেবেছিল সে, কিন্তু তারপর ঠিক যেন ইচ্ছে করলো না। আসলে বিনয়বাবুর সঙ্গে কথা হওয়ার পর থেকেই মনটা কেমন যেন এক অস্বস্তিতে ভরে আছে। চেষ্টা করেও সেই অস্বস্তিটাকে মন থেকে তাড়াতে পারল না সে। রাতের নানা শব্দ আর ফিসফাস আওয়াজ যেন তার মনে অন্যরকম একটা সম্ভাবনার মালা গাঁথতে শুরু করলো সন্তর্পণে। বারবার মনে হতে লাগলো এই অঞ্চল, এই স্কুল বাড়ি, এমনকি তার নিজের এই ছোট্ট ঘরখানা, সমস্ত কিছু ঘিরেই একটা অদ্ভুত রহস্য আছে। স্বাভাবিক জ্ঞান বুদ্ধি দিয়ে যার কিনারা করা যায় না। আজ এই সব কথা ভাবতে ভাবতে জীবনে প্রথমবার সম্পূর্ণ অন্য রকম একটা ভয়ে সোমনাথের গাটা ছমছম করে উঠল। আর ঠিক তখনই একটা খ্যানখ্যানে কণ্ঠস্বরে চমকে দরজার দিকে ফিরে তাকালো সোমনাথ। তোমার সঙ্গে একটু আলাপ করতে এলুম হে ছোকরা। বলতে বলতে বৃদ্ধ লোকটি একেবারে সোমনাথের ঘরের মধ্যে এসে দাঁড়ালেন। লোকটির গায়ের রং কালো, একদম শুকনো দড়ির মতো চেহারা, মাথায় খোঁচা খোঁচা চুল, পরনে হাঁটু পর্যন্ত ধুতি আর চাদর। লোকটিকে একটু চেনা মনে হলো না সোমনাথের, যদিও
ওকে কোথায় যেন দেখেছে বলে মনে হলো বারবার। সোমনাথকে অমন করে তাকিয়ে থাকতে দেখে লোকটি হি হি করে হাসলেন খানিক। এ চিনলে না তো? আগে না, আমতা আমতা করে জবাব দিল সোমনাথ। ভালো ভালো, না চেনাই ভালো। বলে আবার হাসতে লাগলেন লোকটি। লোকটির কথাবার্তার ধরন একটুও ভালো লাগছিল না সোমনাথের। বিশেষ করে লোকটির চোখের দৃষ্টিটার সঙ্গে একদম মানিয়ে নিতে পারছিল না সে। লোকটির চোখে এমন এক স্বাভাবিক তীক্ষ্ণতা যে সেদিকে তাকিয়ে থাকা যায় না। মনে হয় শরীর ভেদ করে যেন সেই দৃষ্টি কোন অতলে সেধিয়ে যাচ্ছে, সব কিছু তছনছ করে দিয়ে। তুমি তো বিজ্ঞান পড়াও। লোকটি কথা বললেন আবার। হ্যাঁ, ভৌত বিজ্ঞান। লোকটির দিকে না তাকিয়েই জবাব দিল সোমনাথ। তা হলোই বা, তার মানে কি বিশ্ব সংসারের সর্বস্ব জানা হয়ে গিয়েছে তোমার? লোকটির গলায় হালকা ধমক উঠে এলো এবার। আপনার কথা ঠিক বুঝতে পারলাম না, ভেবাচাকা খাওয়া গলায় বলল সোমনাথ। তোমরা যারা বিজ্ঞান পাতা পড়েছ তারা তো সকলেই নিজেদের দিগ্গজ ভাবো। যেটুকু জানা গেল তো গেল, আর যা কিছু নিজেরা জানো না তার সব কিছুকে ধাপ্পা আর কুসংস্কার বলে চালিয়ে দেওয়ার মতলব করছে সর্বক্ষণ। আপনি কি বলতে চাইছেন? তুমি তো খুব বিজ্ঞান মনস্ক ভাবো নিজেকে। ভূত প্রেত কিছুই মানো না। আগে না, মানি না। ক্লাসে ক্লাসে ছেলেদেরও তাই বলে বেড়াচ্ছ। শিক্ষক হিসাবে ছেলেদের কুসংস্কার থেকে মুক্ত করা আমার কর্তব্য। কোনটা কুসংস্কার? এই যে ভূত প্রেত বিশ্বাস করা। বিশ্বাস করলে খসনিটা কি? ওসব মিথ্যে। ওসব বিশ্বাস করলে মন দুর্বল হয়ে যায়। মন দুর্বল হওয়ার ব্যাপারটা না হয় মানা গেল, কিন্তু ভূত প্রেত মিথ্যে এ কথা কে বললো তোমায়? আমি জানি। জানি বললেই তো আর হলো না। আপনি কি বলতে চান? ভূত আছে? আলবাত আছে। আমি বিশ্বাস করি না, উত্তেজিত গলায় বলল সোমনাথ। বোকার মতো কথা বলছো। বলতে থাকলেন লোকটি। ভূত শব্দের অর্থ কি তা তো জানো? আগে হ্যাঁ, অসহিষ্ণু গলায় বলল সোমনাথ। জানো যখন, তাহলে অত সংশয় কেন? হঠাৎ যেন ক্ষিপ্ত হয়ে উঠলেন বৃদ্ধ লোকটি। অতীতকে স্বীকার করে নিতে তোমাদের সংকোচ কেন বুঝি না। অতীতকে ভিত্তি করে বর্তমান মাথা তুলবে, এটাই তো কাম্য হওয়া উচিত। অতীত মানে কি সব ফালতু, সব বর্জনীয়? তাহলে আমি পণ্ডিত মশাই, বিভূতি বাবু, আমাদের হেডমাস্টার মশাই মহিম মুখুজ্জে, আমরা সকলেই কবে মরে ভূত হয়ে গিয়েছি। তবু স্কুলের মায়া কাটিয়ে এর ভালো মন্দ উপেক্ষা করে কেন স্বার্থপরের মতো চলে যেতে পারলাম না ঊর্ধ্বলোকে? বলতে বলতে ধক ধক করে জ্বলতে লাগলো তার চোখ দুটো, আর ধুতি, চাদর, চশমা সমেত তার পুরো শরীরটা
গুঁড়ো গুঁড়ো হয়ে ঘরের জানালা দিয়ে দরজা দিয়ে ঘুরে বাইরে বেরিয়ে যেতে লাগলো দমকা হাওয়ায়। ঘটনার আকস্মিকতায় একেবারে বোবা হয়ে গেল সোমনাথ। সারা শরীর অবশ হয়ে এলো তার। ঘরের মধ্যে বিজলি বাতি জ্বলছে, তবু ক্রমশ চোখের সামনে অন্ধকারের একটা ভারী পর্দা নেমে এলো। আর চেতনা হারানোর আগের মুহূর্তে বৃদ্ধটিকেও শনাক্ত করে ফেললো সে। বিনয়বাবুর ঘরে তার চেয়ারের পেছনে যে দেওয়াল, সেই দেওয়ালের ছবি টাঙানো রয়েছে থার্ড মাস্টার মশাই হারানচন্দ্র ঘোষের সঙ্গে তৎকালীন প্রধান শিক্ষক মহিমানন্দ মুখোপাধ্যায়, যাদের দুজনেরই পার্থিব শরীর লয় হয়েছে আজ থেকে অন্তত 40 বছর আগে। চেতনা ফিরে আসার পরেও বেশ কিছুক্ষণ শরীরে কোনো শক্তি পেল না সোমনাথ। হাত পা মাথা সবই যেন একসঙ্গে অসহযোগিতা করতে শুরু করেছে। তার কথায় এক চুলো বোধহয় নড়াচড়া করবে না আর তারা। সোমনাথ অসহায়ের মতো কড়িকাঠের দিকে তাকিয়ে চুপ করে শুয়ে রইল অনেকক্ষণ। তার এতদিনের বিশ্বাস অবিশ্বাস সমস্ত কিছু ভেঙে চুরমার হয়ে গিয়েছে আজ। নিজেকে নিজেরই যেন অচেনা মনে হচ্ছে এখন। অনেকটা সময় নিয়ে ধীরে ধীরে নিজেকে থিতু হতে দিয়ে উঠে দাঁড়ালো সোমনাথ। মাথার পিছন দিকটা আর ডান হাতের কনুইটা চিনচিন করে উঠল ব্যথায়। বোতল থেকে ঢক ঢক করে খানিকটা জল খেয়ে নিয়ে ঘড়ির দিকে তাকালো সে। রাত 2টো বেজে গিয়েছে। বড় করে নিঃশ্বাস ফেলল সোমনাথ। ভোর হতে মাত্র 2-2.5 ঘন্টা বাকি আর। তারপর আবার আলো ফুটবে চরাচরে। সম্পূর্ণ নতুন একটা দিন শুরু হবে আবার। ঘরটাকে খুব ভালো করে একবার দেখে নিল সোমনাথ। জানালা দিয়ে তাকিয়ে তাকিয়ে দেখলো চাঁদের আলোয় চুপ করে দাঁড়িয়ে থাকা স্কুল বিল্ডিং গুলোকে। তারপর ধীর পায়ে টেবিলটার দিকে এগিয়ে গেল সোমনাথ। রেজিগনেশন লেটারটা লেখার পরেও অনেক কাজ। সবকিছু গোছগাছ করে ফেলতে হবে এক্ষুনি। সম্ভব হলে বিনয়বাবুর বাড়ি ঘুরে রামগোপালপুর থেকে প্রথম বাসটা ধরতে হবে কলকাতাগামী ট্রেন ধরার জন্য। দ্রুত চিঠিটা শেষ করে উঠে দাঁড়ালো সোমনাথ। একটা হালকা জুতোর শব্দ খটাস খটাস করে এগিয়ে এসে থেমে গেল তার ঘরের সামনে। চমকে তাকিয়ে সে দেখলো মহিমবাবু দরজা আঁকলে দাঁড়িয়ে আছেন তার দিকে চোখ মেলে। পরনে বিনয়বাবুর ঘরের ছবিতে দেখা সেই 8 হাতি ধুতি আর গলাবন্ধ কালো কোট, পায়ে কালো রঙের পামশু। ভয়ে চোখ বন্ধ করে ফেলল সোমনাথ। শির দাঁড়া বেয়ে বরফের মতো ঠান্ডা স্রোত বইতে শুরু করলো তড়িৎ গতিতে। সোমনাথের মনে হলো তার হৃৎপিণ্ডে এবার বোধহয় স্তব্ধ হয়ে যাবে চিরকালের মতো। হঠাৎ ভারী স্নেহে সুরে কথা বলে উঠলেন মহিমবাবু। ভয় পেও না সোমনাথ, আমি তোমার কাছে দুঃখ প্রকাশ করতে এসেছি। অবাক হয়ে চোখ মেলল সোমনাথ। মহিমবাবু আবার বললেন, হারানবাবু রেগে গিয়েছিলেন বলে ওর ওই রূপ দেখেছ তুমি সোমনাথ। আসলে উনি ওই রকমই বদমেজাজি একটু। আমি ওকে বুঝিয়ে বলবো। বিশ্বাস করো, আমরা কেউ তোমার মন্দ চাই না। আমরা তোমার মঙ্গল চাই, তোমাদের মঙ্গল চাই। নিজের হাতে ধরা চিঠিটার দিকে তাকিয়ে
ইতস্তত করলো সোমনাথ। কিন্তু স্যার, কোনো কিন্তু নয় বাবা, ওর চিঠিটা ছেড়ে ফেলো তুমি। তুমি আমাদের চেয়ে অনেক অনেক ছোট সোমনাথ। তবু তোমার কাছে অনুরোধ করছি আমি যে আমাদের উপর রাগ করে এ স্কুল ছেড়ে চলে যেও না তুমি। আমার ছেলেদের তাতে ক্ষতি হবে। আমি তোমার পড়ানো শুনেছি, তুমি ভালো পড়াও। মহিমবাবুর কথা শুনতে শুনতে বুকের মধ্যেকার জমাট বাঁধা পাথরটা ক্রমশ গলে যেতে লাগলো সোমনাথের। চোখে জল এসে গেল তার। মৃত্যুর এত বছর পরেও এই স্কুলের এইসব ছাত্রের জন্যে এত ভালোবাসা এদের। শ্রদ্ধায় আপনা আপনি হাত দুটো জড়ো হয়ে বুকের কাছে উঠে এলো সোমনাথের। মাটিতে মাথা ঠেকিয়ে প্রাণ ভরে প্রণাম করল সে মহিমবাবুকে। এক অদ্ভুত আনন্দে মনটা ভরে উঠল তার। সোমনাথ যখন মাথা তুলল, তখন লাল হয়ে উঠেছে পূব আকাশ। মহিমবাবু মিলিয়ে গিয়েছেন ঘর থেকে। বাইরে একটা পাখি ডাকছে টি টি করে। হালকা একটা হাওয়া বইছে দক্ষিণ দিক থেকে। ঘর থেকে বাইরে বেরিয়ে এসে খোলা আকাশের নিচে একটুক্ষণ দাঁড়ালো সোমনাথ। তারপর হাতে ধরা চিঠিটা টুকরো টুকরো করে ছেড়ে নিশ্চিন্তে উড়িয়ে দিল সেই হাওয়ায়। বন্ধুরা, আমার এই গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার গল্পটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল। নমস্কার।